এটাই হলো মহারাজ কৃষ্ণচন্দ্রের সেই স্বাদের রাজপ্রাসাদ। রাজবাড়ি আছে কিন্তু গোপালবাড়ি আমার বাবাও করতে পারে। এটাই হলো হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়ের সেই মূর্তি। হলো সেই বকুল গাছ, যেই বকুল গাছ গোপাল নিজের হাতে লাগিয়েছিলেন। গোপাল ভাঁড় কি সত্যিই ছিল? তা বাড়ি কোথায়? ঘূর্ণি। গোপাল ভাঁড় যখন আসতেন এই বকুল গাছের তলাতেই বসে তিনি যখন রাজসভাতে আসতেন তিনি এখানে বসে কিছুক্ষণ বিশ্রাম নিতেন। আসল বাড়ি হলো কি কলুপাড়া। এইসব কাহিনী শুনতে গেলে পুরনো লোক ছাড়া পাবে তো আপনাকে নেবার পাবে না। নমস্কার বন্ধুরা, আমি বিপ্লব। আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি বেরিয়ে পড়েছি কৃষ্ণনগরের উদ্দেশ্যে, কারণ কৃষ্ণনগরে আছে সেই আমাদের ছোটবেলার গল্পের গোপাল ভাঁড়। সেই গোপাল ভাঁড়ের বাড়ি খুঁজতেই আজ বেরিয়ে পড়েছি। আর এখন আমি আছি বহরমপুর কোর্ট স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। আজ এখান থেকে আমার যাত্রা শুরু করছি। 12টা 5-এ আমাদের ট্রেন আসবে লালগোলা শিয়ালদা মেমুস প্যাসেঞ্জার ট্রেন। বহরমপুর থেকে কৃষ্ণনগর পর্যন্ত এই ট্রেনের ভাড়া মাত্র 25 টাকা। আর দেখতে দেখতে আমাদের ট্রেন চলে আসলো। আর এই সামান্য টাকার যাত্রাতেই আমি বেরিয়ে পড়েছি এক পুরনো রহস্যের সন্ধানে, মহারাজা কৃষ্ণচন্দ্রের প্রিয় রসিক চরিত্র গোপাল ভাঁড়ের আসল বাড়ি খুঁজতে। গোপাল ভাঁড় কি সত্যি কৃষ্ণনগরে থাকতেন? তার বাড়ি কি সত্যিই কোনো নির্দিষ্ট জায়গায় ছিল, নাকি আমাদের সব শোনা গল্প শুধু আর লোককথা? চলুন তবে আজ আমরা সত্যটা খুঁজে বের করব, আর তার সঙ্গে জেনে নিই কৃষ্ণনগর নামকরণের প্রকৃত ইতিহাস। কখনো এই জায়গার নাম ছিল রেণুপুর। মহারাজা কৃষ্ণচন্দ্র এখানে তার রাজ্য গড়ে তুলেছিলেন। দরবার, শিল্প, পণ্ডিত আর উৎসবে সংস্কৃতি কেন্দ্র তৈরি করেছিলেন। আর তার নাম থেকেই পরে এই শহরের নাম হয় কৃষ্ণনগর। তাহলে চলুন এই ট্রেন যাত্রার মধ্য দিয়ে শুরু হোক আজকের এই অনুসন্ধান, গোপাল ভাঁড়ের সত্যিকারের বাড়ির রহস্য উদ্ঘাটনের অভিযান। তো আমরা এখন কৃষ্ণনগর সিটি স্টেশনে নেমে গেছি। এখান থেকে যাব আমাদের রাজবাড়ির উদ্দেশ্যে। তো চলো এখান থেকে টোটো ধরে আমরা রাজবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব। স্টেশন থেকে বাইরে বেরিয়ে আমরা টোটো করে নিলাম। জনপ্রতি ভাড়া মাত্র 15 টাকা। এবার আমরা রওনা দিয়েছি রাজবাড়ির উদ্দেশ্যে। এখান থেকে দূরত্ব খুব বেশি নয়, মোটে 5 থেকে 10 মিনিটের পথ। কিন্তু এই ছোট্ট পথটাই আমাদেরকে নিয়ে যাবে মহারাজ কৃষ্ণচন্দ্রের ইতিহাস আর গোপাল ভাঁড়ের রহস্যেরও কাছাকাছি। আমরা স্টেশন থেকে টোটো করে চলে আসলাম কৃষ্ণনগরের সে রাজবাড়ির কাছে। দাদারা বলছে ক্যামেরা কাছে, দাদারা এসছে হয়তো দেখতে। আর এটাই হচ্ছে সেই কৃষ্ণনগরের মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি, এবং গোপাল ভাঁড় এখানেই রাজসভায় আসতেন। তো চলো আমরা যাই এখন ভিতরের দিকে। রাজবাড়ির পথে এগোতে এগোতে একটার পর একটা মুখ্য দরজা পেরিয়ে আমরা এগিয়ে চলেছি। এই দরজাগুলো শুধু ইট আর চুনের কাঠামো নয়, প্রতিটি দরজায় যেন নিজের ভেতরে ধরে রেখেছে কয়েকশো বছরের রাজকীয় ইতিহাস। দেওয়ালে জমে থাকা পুরনো সময়ের দাগ, ভাঙা খিলানের নরম ছায়া আর চারপাশে ছড়িয়ে থাকা নীরবতা, সব মিলিয়ে যেন মনে হয় আমরা যেন সত্যিই ইতিহাসের ভিতর দিয়েই হাঁটছি। আর আশ্চর্যের বিষয় হলো প্রাসাদগুলি যতই পুরনো হোক না কেন, এখনো সেগুলোকে যত্ন করে রং করে রাখা হয়েছে। তো আমরা গিয়েছিলাম কৃষ্ণনগর রাজবাড়িতে ঢোকার জন্য। ওখানে যিনি গার্ড আছেন উনি বললো না, ঢোকা যাবে না, এবং দুর্গাপুজো এবং জগদ্ধাত্রী পুজোর সময় আসলে ভেতরে ঢোকা যাবে। তো চলো বাইরে থেকে দেখবো, বাইরে থেকে যে কৃষ্ণনগর রাজবাড়ির যে মেন সিংহ দরজা আছে বা মাঠটা আছে ওইখানটা দেখবো। তো চলো ওইখানে যাওয়া যাক। তো আমি এখন আছি সেই মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির সামনে। এটাই হলো কৃষ্ণনগরের সেই রাজপ্রাসাদ। আমার পেছনে এখন আছে মহারাজ কৃষ্ণচন্দ্র, এখানেই রাজসভা করতেন। এখানে ভেতরে এখন ঢোকা যাবে না। আর গোপাল ভাঁড় এখানে সব দিকে একটা যে কাল্পনিক চরিত্র বলা যাবে না। মহারাজ কৃষ্ণচন্দ্র যখন ছিলেন তার গোপাল ভাঁড়ও ছিলেন। তার রাজপ্রাসাদ আজও আছে এখানে, আমাদের চোখের সামনে জল করছে। কিন্তু কৃষ্ণচন্দ্র যদি থাকতে পারে তো গোপাল ভাঁড় নিশ্চয়ই থাকবে। আর এইটা হচ্ছে সিংহ দরজা সামনে আছে, আর ওটা থেকে হেঁটে হেঁটে আসতে হতো। আমার শোনা অনুযায়ী গোপাল ভাঁড় এইখান থেকে হেঁটে হেঁটে আসতো, এবং রাজপ্রাসাদ যাওয়ার জন্য এখানেই তার স্মৃতি, কত স্মৃতি। হয়তো এই মাটিতেই হয়তো গোপাল ভাঁড় কোনো একদিন পা দিয়েছিল। সেই তার পায়ের যে ধুলো। গোপাল ভাঁড় আমরা ছোটোবেলা থেকেই মানে অনেক গল্প দেখেছি গোপাল ভাঁড়ের নিয়ে। তো কিছু গল্প যে দেখেছি, কিন্তু গোপাল ভাঁড় তো ছিল আদেও। আর এই যে হচ্ছে এই গাছটির একটা কাহিনী আছে। শোনা যায় এই গাছটি লাগিয়েছিলেন গোপাল ভাঁড়।
গোপাল ভাঁড় নিজের হাতে গাছটি লাগিয়েছিলেন, প্রায় অনেক বছরেরই পুরনো। গাছটা এখন একদম মানে খারাপ অবস্থা আছে, ভিতর থেকে পুরো ফাঁকা হয়ে গেছে, গাছটার মধ্যে কিছু নেই। গোপাল যখন রাজসভায় আসতো তো তখন তিনি এই গাছটার নিচেই বসে কিছুক্ষণ বিশ্রাম নিত, বিশ্রাম নেওয়ার পর রাজসভায় যেত। আর গাছটাকে ভিতর থেকে যদি দেখানো হয়, গাছটা একদম ফাঁপা হয়ে গেছে ভিতর থেকে। ওয়াও, জাস্ট গাছটার ভেতরটা একবার দেখো, গাছটার ভেতরটা একদম মানে ফাঁকা হয়ে গেছে। গাছটা হয়তো আর কিছু বছর বাঁচবে, তাছাড়া জানি না, এটা অনেক বছরেরই পুরনো গাছ। আর এটাই হলো মহারাজ কৃষ্ণচন্দ্রের আসল রাজপ্রাসাদের সিংহ দরজা। বহু বছর ধরে দাঁড়িয়ে আছে এখানে রাজকীয় গরিমা নিয়ে। মহারাজা কৃষ্ণচন্দ্র রায় জন্ম 1710 সালে এবং মৃত্যুবরণ করেন 1783 সালে। নদিয়া রাজবংশের সবচেয়ে প্রভাবশালী শাসক। তার শাসনে কৃষ্ণনগর হয়ে ওঠে শিক্ষা, সাহিত্য আর সংস্কৃতির কেন্দ্র। ইংরেজদের সঙ্গে নানা দ্বন্দ্বের মধ্যে দিয়েও তিনি বাংলার স্বার্থ রক্ষায় বড় ভূমিকা রেখেছিলেন। আর এখন বলি সেই মানুষটার কথা, যার রহস্যের সন্ধানে আমি আজ বেরিয়েছিলাম। সেই মানুষটি আর কেউ নয়, তিনি হলেন সকলের প্রিয় গোপাল ভাঁড়। তার বুদ্ধি, রসিকতা আর তীক্ষ্ণ কথাবার্তার দরবারে সবাই মুগ্ধ থাকতেন। মহারাজ কৃষ্ণচন্দ্রের সবচেয়ে প্রিয় রাজসভা সদস্যদের মধ্যে একজন ছিলেন। ঠিক এই রাজপ্রাসাদের দেওয়ালে আজও যেন শোনা যায় রাজা আর গোপালের সেই পুরনো দিনের হাসি। দুঃখের বিষয়, এই রাজপ্রাসাদের ভেতরে প্রবেশ এখন বারণ। দরজার সামনে দাঁড়িয়ে আমার মনটা খুব খারাপ লাগছে, কারণ ভেতরে আসল ইতিহাসটা আপনাদের দেখাতে পারলাম না। প্রাসাদটির বছরে মাত্র দুবার খোলা হয়, জগদ্ধাত্রী পূজার সময় এবং দুর্গা পূজার সময়। আশা করি আগামী বছর এই দরজা খুলে গেলে আমি আবার আসব, আর তখন আপনাদের ভেতরের সেই রাজকীয় সৌন্দর্য দেখাবো। গোপাল ভাঁড় কি সত্যিই ছিল? তা বাড়ি কোথায়? ঘূর্ণি বাড়ি তো নেই মনে হচ্ছে নাকি, এখন আর বাড়ি নেই। এরপরে আমি যাব মহারাজ কৃষ্ণচন্দ্র প্রতিরক্ষার জন্য, রাজসভাকে বাঁচানোর জন্য শত্রুদের হাত থেকে যে খালগুলি কেটেছিলেন রাজসভার চারিপাশে, সেই খালগুলিকে এখন আমরা দেখতে যাব। আর এই যে দেখছেন, এটাই হলো সেই পুরনো ঘাট। আজের অবস্থা সত্যিই করুণ, ভাঙা ইট, নোংরা জল আর অবহেলার দাগ, সব মিলিয়ে সত্যিই খুব খারাপ লাগছে। কিন্তু একসময় এই ঘাট ছিল রাজকীয়তার প্রতীক। মহারাজা কৃষ্ণচন্দ্র এবং রানীমা নানা সময় এখানে এসে বসতেন। এরপর আমরা জানতে পারলাম গোপাল ভাঁড়ের আসল বাড়ি ছিল ঘূর্ণি হালদার পাড়ায়। সেই কথা মতো আমরা টোটো ধরে রওনা দিলাম গোপাল ভাঁড়ের বাড়ি খুঁজে বের করার উদ্দেশ্যে। এভাবেই একটু একটু করে এগোতে এগোতে আমরা পৌঁছে গেলাম ঘূর্ণি হালদার পাড়ায়, এবং পৌঁছাতেই চোখে পড়ল গোপাল ভাঁড়ের সেই মূর্তি চুপচাপ দাঁড়িয়ে আছে, যেন এই পাড়ার প্রতিটি মানুষকে এখনো তার হাস্য রহস্যের গল্প শোনাচ্ছে। মনে হলো সত্যিই আমরা গোপাল ভাঁড়ের স্মৃতির খুব কাছাকাছি এসে পড়েছি। তো চলুন এবার জেনে নেওয়া যাক এখানকার মানুষদের কাছ থেকে আসলেই গোপাল ভাঁড়ের বাড়ি কোথায় ছিল। মূর্তি তো রয়েছে, কিন্তু সত্যিকারের ইতিহাসটাই পাড়ার মানুষের কাছে সবচেয়ে বেশি লুকিয়ে আছে। মানে গোপাল ভাঁড় কি আদৌ ছিল সত্যি? গোপাল ভাঁড় ছিল, কিন্তু তার বাড়ি এখনো খুঁজে পাওয়া যায়নি। ঠিক আছে, এখন আর শোনা যায় যে এই পাশেই ছিল, নদীর কাছে ছিল, সে নদী যদি ভাঙিয়ে গেছিল। আচ্ছা, তার কোনো অস্তি নেই। সে মন্ত্রী তো পাওয়া যায় না, যেমন রাজবাড়ি পাওয়া যায়। আচ্ছা, হ্যাঁ, কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি দেখে আসলাম। রাজবাড়ি আছে, কিন্তু গোপাল বাড়ি কি আমার বাবাও করতে পারে। আচ্ছা আচ্ছা, সবাই বলে ঘূর্ণি হালদার পাড়া কি পরামানিক পাড়াতে গোপাল ভাঁড়ের বাড়ি। ঘূর্ণি পুতুলপট্টি ওর বাড়ি ছিল। পুতুলপট্টি, আচ্ছা, পরামানিক বাড়ি, পরামানিক পাড়া। আচ্ছা আচ্ছা, এই সব সোনা গল্প, এই সব সোনা গল্প। আচ্ছা, তাছাড়া কোনো ওর বাড়ি কোনো অস্তি নেই। ওখানকার লোকজনের সঙ্গে কথা বলে একটাই উত্তর বারবার শুনতে পেলাম, গোপাল ভাঁড়ের আসল বাড়ি নাকি পরামানিক পাড়ায়। তো আর দেরি না করে 10 টাকা করে টোটো নিয়ে বেরিয়ে পড়লাম পরামানিক পাড়ার উদ্দেশ্যে। এবার মনে হচ্ছিল সত্যিই গোপাল ভাঁড়ের বাড়ির আসল সূত্রটা আমাদের সামনে খুলে যাবে। গোপাল ভাঁড়ের বাড়িটা কোথায় জানা আছে? এসব কে বলে আপনাদের একদম ভেবে পায় না। গোপাল ভাঁড়ের বাড়ি আদৌ কেউ জানে না যে কোথায়। মানে গোপাল ভাঁড় কি ছিল আদৌ? না, আমরা তাই এটা মানে বেরিয়েছি একটা, মানে আমরা ভিডিও করি তো তাই না, এটা বেরিয়েছি মানে আসল সত্যিটা আমরা জানার জন্য বেরিয়েছি খুঁজতে। এই সত্যি আজ পর্যন্ত আমরা এখানকার লোকাল আমরাই জানতে পারিনি। তো এইখানে এসে শুনলাম যে আজ এগুলো সব গুজব, কিন্তু আমার তো গুজব বলে মনে হয় না। বাড়ি তো ছিল, কিন্তু কোথায় ছিল সেটা সঠিক কেউ বলতে পারছে না। তো আরেকটু আমরা খোঁজাখুঁজি করবো, আজকে রহস্যটার উদ্ঘাটন করেই যাব, মানে খুঁজে বার করবো। আগে অনেকক্ষণ ধরে ঘুরছি, অনেক ঘোরাঘুরি হচ্ছে, খুঁজে আর পাচ্ছি না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না, কিন্তু বাড়িটা সবাই ভুলে গেছে, কিন্তু কেউ খুঁজে পাচ্ছে না, কেউ সঠিক বলতে পারছে না। কেউ বলছে ছিল, কেউ বলছে ছিল না। আমরা ঘুরছি,
আজকে তো রহস্যটা উদ্ঘাটন করতেই হবে, আমার দিকে যাই হোক করে খুঁজে বার করতে হবে গোপাল ভাঁড়ের বাড়ি। শেষ পর্যন্ত চেষ্টা করব গোপাল ভাঁড়ের বাড়িটা খোঁজার জন্য। তো চলো দেখা যাক। দাদু বলছি, এখানে গোপাল ভাঁড়ের কোনো বাড়ি বলে জানা কিছু আছে? তাই শুনেছি যে এনেই বলছি বাড়ি ভালো। গোপাল ভাঁড়ের গল্প যদি শোনো, হ্যাঁ, তোমার জীবনের হিস্ট্রি তোমার বের করে নিতে হবে, বই লিখতে হবে। আচ্ছা, কি বললাম বলো তো? হ্যাঁ। তোমার জামা কাপড় খুলে নিয়ে বই লিখতে লিখতে শেষ হয়ে যাবে। আসল বাড়ি হলো কি কলুপাড়া ছিল। কলুপাড়া, হ্যাঁ, ওখান থেকে আবার পাখিগুলো নিয়ে গোপাল ভাঁড়ের বাড়ি নিয়ে গেল হালদারপাড়া। হালদারপাড়া কথা কি বলে হ্যাঁ। মূর্তি তৈরি করেছিল হ্যাঁ, গোপাল মূর্তি ভাঁড়ের। তৈরি। কথা কি হ্যাঁ, বলছি? মূর্তিটা দেখে এসেছি। দেখেছো? হ্যাঁ। ওইটা ও আসল বাড়ি না, বাড়িটা হলো এইখানে। এইখানে তাও কিছু নেই, ওখানে দুর্গা পুজো হচ্ছে। দুর্গা পুজো। তোমাকে দেখাতে পারি, আচ্ছা। এই জায়গাটা ছিল গোপাল ভাঁড়। গোপাল ভাঁড় তখন এইসব রাস্তা ছিল না, এইসব পিচের রাস্তা ছিল না, মাটির রাস্তা ছিল। আর এখানে এসে পরামানিক পাড়ায় একজন বয়স্ক দাদুর সঙ্গে দেখা হয়ে গেল। ওনার কাছে জানতে পারলাম ঠিক কোথায় ছিল গোপাল ভাঁড়ের আসল বাড়ি। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো উনি এখানে আমাদের সঙ্গে হাঁটছেন, নিজের চোখে দেখাতে নিয়ে যাচ্ছেন সেই জায়গাটা। আমরা যাচ্ছি সেই জায়গাটা দেখার জন্য। মনে হচ্ছে আরও এক ধাপ কাছাকাছি এগিয়ে এসেছি আমরা। সব কাহিনী শুনতে গেলে হ্যাঁ, পুরনো লোক না ছাড়া পাবে না। হ্যাঁ, ওই জন্য তো আপনাকে জিজ্ঞাসা করলাম। নেবার নেবার পাবে না। সে তো তো এখন লোকে বলে যে আপনাকে চুগলিবাজি বাজে এসছে। ঠিক কি না? হ্যাঁ, হ্যাঁ, এটা ঠিক কি না? তোমাকে বলে চুগলিবাজি মানে দেখাচ্ছে, হ্যাঁ, এটা তো বলবে। বলবেই কিছু নেই এখানটায় এখন। কিচ্ছু নেই। আগে ছিল পুরনো একটা ভাঙা ঘর ছিল, পুরোনো ভাঙা ঘর ছিল এখানটায়। বহুদিন আগে। আচ্ছা, ওই এইখান থেকে যখন গোপাল ভাঁড়কে নিয়ে যায় ওই ঘরটা, তখন তারপরেও ছিল বছর দিয়ে। আচ্ছা, তারপরে এরা ভেঙে চুরে। তাহলে মোটামুটি জানা গেল এই জায়গাটাই ছিল গোপাল ভাঁড়ের বাড়ি। এরপর আমরা দেখলাম একটা ছোট মন্দির আর আশেপাশে ফাঁকা জায়গা যেখানে বাচ্চারা খেলাধুলো করছিল। দাদু তখন বলল এখানেই নাকি গোপাল ভাঁড়ের আসল বাড়ি ছিল, কিন্তু এখন আর কিছুই নেই এখানে। এরপর আমরা বেশি সময় নষ্ট করলাম না। আসল সত্যতা যাচাই করার মতো সময় তখন আমাদের হাতে ছিল না, কারণ বিকেল গড়িয়ে যাচ্ছিল, দূর থেকে বাড়ি ফিরতে হবে। এই চিন্তা মাথায় রেখেই দ্রুত বেরিয়ে এলাম। তারপরে আবার টোটো ডাকলাম এবং স্টেশনের দিকে রওনা। তো ভাই, আমি এখন আছি কৃষ্ণনগর সিটি জংশনে, আর এখানে আমাদের ট্রেন আসবে 5:40-এ। এখন আমরা বহরমপুর হোস্টেল যাব। তো সারাদিন কষ্ট করে খোঁজাখুঁজির পর, অনেক খোঁজাখুঁজির পর আমরা খুঁজে পেয়েছিলাম সেই গোপাল ভাঁড়ের বাড়ি। আর আমি ভিডিওটার সত্যতা আমি যাচাই করিনি, ঠিক আছে, মানে ওই জায়গার সত্যতা আমাকে দাদুটা যেটা দেখালো আমি সেটাই বলেছি। तो वीडियोते যদি ভালো লাগে অবশ্যই लाइक शेयर कमेंट করে पासे देखो। आज के लिए बस इतना ही, मिलते को नेक्स्ट वीडियो के साथ नया टॉपिक के साथ। तब तक जय हिंद, जय भारत, वंदे मातरम।